লাল ডায়েরি পর্ব ৬। আজ আমি খিদিরপুর এসেছি। গ্রামটা বেশ সুন্দর। গ্রামের পাশ দিয়ে নদী বয়ে গেছে। এই প্রথম আমি গ্রামটিতে আসলাম। রাফি ১ মাসের বিজনেস প্রজেক্টে শহরের বাইরে গেছে। এটাই একমাত্র সুযোগ। রহস্যের গন্ধ শুঁকতে শুঁকতে রাহাকে নিয়ে আমি রাফির নানা বাড়ি চলে আসলাম। রাফির মুখে কয়েকবার এই গ্রামের নাম শুনেছি। ও নাকি ছোটবেলায় প্রায়ই এখানে মায়ের সাথে আসতো। গ্রামে ঢুকে এক মহিলাকে দেখলাম আমার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। মহিলা মধ্যবয়স্ক, কোলে একটা বাচ্চা। কিন্তু বাচ্চাটিকে দেখে বোঝার উপায় নেই ছেলে না মেয়ে। চুলগুলো বড় বড় অথচ ছেলের পোশাক পরা। আমি ভদ্রমহিলার দিকে একটু এগিয়ে গিয়ে বললাম, এই যে চাচি, জমিদার বাড়িটা কি একটু দেখিয়ে দিবেন? তুমি এখানে নতুন আইছো? ইয়ে, জি চাচি, আমি এর আগে এখানে আসিনি। তো জমিদার বাড়ি যাইবা কেন? একটু দরকার ছিল। তাছাড়া জমিদার বাড়ির মেজো মেয়ে রাবেয়ার ছেলের বউ আমি। ও তাই, বেড়াইতে আইছো? হ্যাঁ চাচি, আপনি আমাকে একটু সাহায্য করুন। হ, কর্মু। চলো আমার লগে। আমি তোমারে জমিদার বাড়ি নিয়া যাইতাছি। আমি চাচিকে ধন্যবাদ জানিয়ে তার পিছু পিছু হাঁটতে লাগলাম। রোকেয়ার ছেলেডা কি তোমাগো লগেই থাকে? ইয়ে মানে চাচি, আপনার কথা বুঝতে পারছি না। কেন? কি যেন পোলাটার নাম? মনে পড়ছে। রোকন। ও কোনখানে থাকে? রোকন ভাইয়া ভাবিকে নিয়ে ঢাকায় থাকে। কিন্তু আপনি তাকে রাবেয়ার ছেলে না বলে রোকেয়ার ছেলে বললেন কেন? ওমা, রোকেয়ার পোলারে তো রোকেয়ার পোলাই কমু। কি বলেন? রোকেয়া আবার কে? রোকন কি রাবেয়ার ছেলে না? ও, এ মাইয়া তো দেখি কিছুই জানে না। ইয়ে চাচি, আমাকে এগুলো ভালো করে বললে খুব খুশি হব। ওহ, তার মানে তুমি এগুলা বিষয় কিছুই জানো না। শোনো, রোকেয়া হইল জমিদার বাড়ির বড় মাইয়া, রাবেয়ার বড় বোন। হ্যার সাথে পাশের গ্রামের চৌধুরী সাহেবের পোলা আলতাফ চৌধুরীর বিয়া হইল। তারপর তেনাগো ফুটফুটে একটা পোলা হইল। কিন্তু ভাগ্য ভালা না গো। চাচি থামলেন কেন? বলুন তারপরে কি হলো? তারপর রোকেয়া হঠাৎ মরল। রোকেয়া আমার বয়সী ছিল। ছোটবেলায় একসাথে খেলছি। এখনো ওর কথা মনে পড়লে চোখে পানি আসে গো মা। আশ্চর্য, এই বিষয়গুলোর কিছুই আমি জানি না। ভারী আশ্চর্যের বিষয়। এসব বলে ভদ্রমহিলা বড় করে একটা নিঃশ্বাস ফেললেন। তারপর আবার বলতে শুরু করলেন। তখন রোকেয়ার পোলাডা খুব ছোট। ওরে দেখাশোনার জন্য রাবেয়ারে আলতাফ বিয়া করল। কয়েক বছর পর রাবেয়ার আবার একখানা সোনার টুকরা ছেলে হইল। হেই তোমার স্বামী। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। মাথা ভোঁ ভোঁ করছিল। ব্যাপারটা তাহলে কি হলো? মা শুধু রাফির মা, রোকন ভাইয়ার মা না। তার মা অন্য কেউ ছিল। তিনি মারা গেছেন। মা, তোমার কোলে ওইটা কে? আমার মেয়ে চাচি, নাম রাহা। এক্কাবারে পরিন্নাহান সুন্দরী মাইয়াডা, রাবেয়ার মতো হইছে। হুম চাচি, রাফিও তাই বলে। রাফিটা কে মা? আমার মেয়ের বাবা। ও, রাবেয়ার পোলা? জি চাচি। এসব খবর হঠাৎ শুনে আমার বিস্ময়ের সীমা রইল না। মাথার ভিতর ভোঁ ভোঁ করছিল। তার উপর সূর্যটা মনে হয় একদম মাথার উপরে। কে জানে কত দূর এই জমিদার বাড়ি। হাঁটছি তো হাঁটছি, রাস্তা যেন শেষই হচ্ছে না। চাচি, আর কত দূর? এই তো আম্মা, চইল্লা আইছি। এর আগেও ইনি কয়েকবার একই কথা বলছেন। অর্থাৎ চইল্লা আইছি মানে আরও মিনিট 10 হাঁটতে হবে। না, এবার মনে হয় সেরকম হবে না। এই তো আমি দেখছি দোতলা দালান। এটাই মনে হয় সেই জমিদার বাড়ি। বাড়িতে ঢুকলাম। কয়েকজন মহিলা বাড়ির উঠানে বসে গল্প করছেন। আমি এদের কাউকেই চিনি না। এই ব্যাপারটাও অদ্ভুত। হ্যাঁ, সত্যি, রাফির মামা বাড়ির কাউকেই আমি চিনি না। মা মারা যাওয়ার পর তারা গিয়েছিলেন। সেই সময় আমি নববিবাহিতা বধূ। শাশুড়ির আকস্মিক মৃত্যুতে শক হয়েছিলাম। তাই কারোর দিকে সেভাবে লক্ষ্য করতে পারিনি। বাবার মৃত্যুর পর এ বাড়ি থেকে কেউ যায়নি। হয়তো কোনো সমস্যা আছে। কি গো দুলালের মা, কারে আনছো? ভদ্রমহিলাদের মধ্যে সবচেয়ে বয়স্কা বললেন। ক্যারে আনছি ভালো করে দেহ দেখি। সবাই একে অপরের মুখের দিকে চাওয়াচাই করলেন, কিন্তু কেউই আমাকে চিনল বলে মনে হলো না। কি গো, মাইয়াডারে কেউ চিনতাছো না? এইবার অসাধারণ একটি ব্যাপার ঘটল। আমার দিকে বাদ দিয়ে সবাই রাহার দিকে নজর দিল। অপলকভাবে রাহাকে দেখছে ওরা। একে অপরের মুখের দিকে তাকাচ্ছে, ফিসফিস করে কথা বলে।
কিন্তু আমি সব কথাই শুনতে পাচ্ছি। কি আশ্চর্য! এভাবে কেউ ফিসফিস করে কথা বলে? এর থেকে স্বাভাবিকভাবে কথা বললেই ভালো হতো। মায়াডারে দেহ রাবেয়া আপার মতো, এক্কেবারে রাবেয়া আপার মতো। অনেকক্ষণ পর একজন মহিলা চেঁচিয়ে উঠলেন, ও মা, এ তো রাবেয়া আপার পোলা রাফির বউ। যাক, আমাকে এরা চিনতে পেরেছে। আমি তো ভেবেছিলাম চিনতেই পারবে না। দুপুরের ট্রেনেই বাড়ি ফিরতে হবে। কিন্তু না, আমাকে অবাক করে দিয়ে এরা আমাকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। একজন রাহাকে কোলে নিল, একজন আমাকে চেয়ার এগিয়ে দিল। একজন বাতাস করতে লাগলো। বাহ! চমৎকার তো! সত্যি গ্রামের মানুষেরা চমৎকার। এনাদের কথা থেকে আমি আবিষ্কার করলাম রাফির মোট ৪ জন মামা। ৪ জন মামার এক একটা করে ছেলে ও একটি করে মেয়ে আছে। মজার ব্যাপার হলো এরা সবাই একসাথে থাকে, অর্থাৎ যৌথ পরিবার। আজকাল তো এইরকম পরিবার দেখাই যায় না। কিন্তু এনাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা নেই কেন? এটা ভেবে মনটা কেমন খচখচ করলো। আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। কিন্তু এরা সবাই ভীষণ মিশুক। কিছুক্ষণের মধ্যেই আমাকে আপন করে নিল। এমন ভাব করতে লাগলো যেন আমি এদের বাড়ির মানুষ। বাহিরে বেড়াতে গেছিলাম, আবার ফিরে এসেছি। দুপুরের দিকে খুব আদর করে আমাকে খাওয়ানো হলো। হরেক রকমের জিনিস। কোনটা রাখি, কোনটা খাই বুঝতেই পারছিলাম না। বেশ খেলাম। আমার মনে হয় এত খাবার আমি অনেক দিন এভাবে খাইনি। সবচেয়ে বড় কথা হলো যত্ন। এমন যত্ন করে কেউই খাওয়ায় না। শিশুকালে বাবা-মাকে হারিয়েছি। কলেজে পড়ার সময় ভাবতাম আমার তো নতুন পরিবার হবে। সেখানে মা-বাবা সবাই থাকবেন। আমাকে আদর করবেন। কিন্তু আমার ভাগ্যটা মনে হয় খারাপ। বিয়ের দিন শাশুড়ি মায়ের মৃত্যু। বিয়ের ২ বছরের মাথায় বাবার মৃত্যু। বাবা-মার যত্নটা কেন জানি আমার কপালেই নেই। কিন্তু এখানে এসে বেশ ভালো লাগছে। দুপুরের পর বড় মামা আর মেজো মামার সাথে দেখা হলো। তাদের বেশ বয়স হয়েছে। ধবধবে সাদা চুলদাড়ি। তবে দেখলেই বোঝা যাবে এরা রাফির মামা। আমি বুঝতে পারলাম এই মানুষ দুটো অসাধারণ, অমায়িক ব্যবহার তাদের। বড় মামা তো রাহাকে কোলে নিয়ে কেঁদেই ফেললেন। কে জানে, হয়তো বোনের কথা মনে হয়েছিল। আমাকে বললেন, মা তুমি এসেছো? কি যে খুশি হয়েছি আমরা। আসলে আমাদের বোনটা মরার পর ও বাড়িতে আর যাওয়ার ইচ্ছে করে না। এটা কেমন কথা হলো? আমি বুঝতে পারছি ইনারা কিছু লুকাচ্ছেন। কিন্তু কি লুকাচ্ছেন? এদের আতিথেয়তার কোনো কমতি নেই। কাজেই কি লুকাচ্ছিলেন সঠিক বুঝতে পারছিলাম না।